লোডশেডিং আমাদের এই শহর কলকাতার লোকেদের অনেক কেড়ে নিয়েছে আরাম, আয়েশ, সুবিধা, স্বস্তি, সভ্যতা, ভব্যতা, নিরাপত্তা, নিশ্চিন্ততা, নিয়েছে শিক্ষা সংস্কৃতির অবাধ অনুশীলনের সুস্থ অবকাশ, সমাজ জীবনের অবারিত বিস্তারের সুখ, স্বাদ এবং আরও অনেক কিছুই। কিন্তু তার বদলে শরীরটা বিশেষ ভালো না থাকায় আজ বেলাবেলি অফিস থেকে বাড়ি ফিরেছিল সুকান্ত, কিন্তু সে বেলা ক্ষণিকেই বিদায় নিয়েছে। এখন কার্তিকের অকাল সন্ধ্যা, লোডশেডিং আর কৃষ্ণা চতুর্দশী তিথি। এই ত্রিশক্তি সম্মেলনের পরিবেশে বিছানায় পড়ে পড়ে অনেক দার্শনিক চিন্তার মাঝখানে হঠাৎ ভাবতে বসেছিল সুকান্ত, লোডশেডিং নামক নবাগত দস্যুটা আমাদের জীবন থেকে কি কি কেড়ে নিয়েছে। ফিরিস্তি বেড়েই চলছিল, হঠাৎ মনের মোড় ঘুরে গেল। সুকান্ত ভাবল, লোডশেডিং আমাদের এই সভ্য জীবনযাত্রা, সভ্যই বলা হয় যখন, থেকে অনেক কিছুই কেড়ে নিচ্ছে, কিন্তু পরিবর্তে একটা পরম বস্তু দিচ্ছে, চোখকে, মনকে, শুকিয়ে ওঠা অন্তরকে। কলকাতার লোক কবে এমন করে চোখকে আরামে ঝিমিয়ে আনা জ্যোৎস্না দেখেছে, মনকে তলিয়ে দেওয়া অন্ধকার? রাস্তার মোড়ে মোড়ে, ঘরের জানালার সামনে, গির্জার চূড়োয়, ঘড়িঘরের স্তম্ভে জ্বলন্ত মশাল হাতে প্রহরী দাঁড়িয়ে থাকে আকাশের আলোকে আর আলোকহীনতাকে ঢেকে দিতে। সেই প্রহরীরা এখন ছুটি নিতে চায় যখন তখন। গাঢ় গভীর কোমল অন্ধকারের মধ্যে তলিয়ে পড়ে ভাবছিল সুকান্ত, বিদ্যুৎ সংকট শহরের মানুষগুলোকে আরও একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে বাধ্যতামূলক বিশ্রাম। হঠাৎ দপ করে আলো নিভে গেলে কে না অন্তত একবারও হাতের বইখানা মুড়ে রাখবে, কলমের মুখটা ঢেকে রাখবে। যেখানে যত কর্মনিরত হাত একবার থেমে যাবেই। সন্ধ্যার অন্ধকারে বন্যা হওয়া যায় না, বর্বর হওয়া যায় না। অতএব অন্তত ক্ষণিকের জন্যেও যান্ত্রিক জীবনের অবিশ্রাম উন্মত্ততা থেকে শান্ত মুক্তি। তারপর অবশ্য আবার আনো দেশলাই, জালো বাতি, টানো হ্যারিকেন, হ্যাজাক, কুপি, লণ্ঠন, যেখানে যা আছে। অতঃপর একটা অসহিষ্ণু কুৎসিতার মধ্যে কাজ চালিয়ে যাওয়া। তবু সেই ক্ষণিকের স্তব্ধতার অনুভূতি সেও কম নয়। ভাবছিল সুকান্ত, আশ্চর্য, এই হঠাৎ অন্ধকার হয়ে যাওয়া ক্ষণটুকুকে আমরা কোনোদিন দুজনের হৃদয় মিলিয়ে একসঙ্গে অনুভব করিনি। ওই গাঢ় অন্ধকারে ডুবে যাওয়া বারান্দায় দুজন হাতে হাত রেখে বসিনি। অথচ নিঃশব্দে দুটি মানুষ কাছাকাছি বসে থাকার মতো সুখ আর কি আছে? অনুভা এটা বোঝে না। অনুভা কারেন্ট অফ হবার সঙ্গে সঙ্গেই টর্চ, মোমবাতি, কেরোসিন, লণ্ঠন সব কিছু নিয়ে হুড়োহুড়ি লাগিয়ে দেয়। আজও দিচ্ছিল। সুকান্ত বলেছে, এ ঘরে আলো দিতে হবে না। অনুভা একটু থমকে বলেছে, বেশি মাথা ধরেছে? না তো। তবে বইটা পড়ছিলে, আলো না হলে? তোমার ওই কেরোসিনের আলোয় পড়তে ইচ্ছে হচ্ছে না। এরপর ওই কেরোসিনও জুটবে না, হে, মাটির পিদিপে পড়তে হবে, বলে চলে গেল অনুভা। অন্ধকারে শরীরের হিল্লোল বোঝা গেল না, কিন্তু স্বরের হিল্লোল বোঝা গেল। আজ অনুভা মুডে আছে। সুকান্ত ভাবল, সংসারের কাজ গুছিয়ে নিয়ে বোধহয় এ ঘরে এসে বসবে অনুভা। ভেবে ভালো লাগলো। অবশ্যই সুকান্তর ইচ্ছে অনুযায়ী হাতে হাত রেখে নিঃশব্দে বসে থাকার এ আশা পাগলামি। তবু চোখের সামনে চক্ষুশূল একটা সেলাই কি পশমবোনা নিয়ে বসতে পারে না, সেটাই ভালো। অন্ধকারে বসে বসে কথা বলবে যত পারবে, বলুক, কিন্তু গেল তো গেলই, আর আসছেই না। অপেক্ষা করতে করতে কোন সময় কি যে হলো যেন ভুলেই গেল সুকান্ত। কাছাকাছি কোথাও অনুভা নামের কেউ আছে। ভুলে গেল সুকান্ত নামের কোনো একটা লোককেও। অদ্ভুত এক আত্মবিস্মৃতি গাঢ় অন্ধকারের মধ্যে তলিয়ে গিয়ে নাম পরিচয়হীন একটা সত্তাকে সন্ধান করে ফিরতে লাগলো সুকান্ত।
সেই নামহীন অবয়বহীন সত্তাখানি যেন সৃষ্টির আদিম অন্ধকার জঠর থেকে অনন্তকালের নিশ্চিম অন্ধকারে নিজেকে খুঁজে বেড়াচ্ছে। এই খুঁজে বেড়াবার জন্যে সে কোটি কোটিবার একটা করে পরিচয়ের খোলস পরছে, নামের জামা গায়ে দিচ্ছে, আবার দূরছাই বলে সেটাকে ফেলে দিয়ে নতুন পরিচয়ের খোলস আবিষ্কার করতে ছুটছে। আরও তলিয়ে যাচ্ছে সুকান্ত, অদ্ভুত একটা অনুভূতির মধ্যে জড়িত হতে থাকছে। সেই অনুভূতিটা সুখের, বিষণ্ণতার, অবসাদের না ব্যর্থতার? এই অনুভূতির গভীরে ডুবে যাওয়া সত্তাটিই কি সুকান্ত সেন, সরকারি অফিসের এক অবিশিষ্ট কর্মচারী মাত্র? মাসের 20 তারিখ থেকে যে দিন গুনতে থাকে কবে মাসের পরমায়ুটা খতম হবে, আর ওই খতমের পর দিন থেকে কয়েকটা দিন যে হঠাৎ নিজেকে সম্রাট ভাবতে শুরু করে, ওই সস্তাটাই কি অনুভা নামের একটা স্বাস্থ্যবতী যুবতী নারীর মধ্যে সুখ খুঁজে ফেরে? এখন ভাবতে অবাক লাগছে অনন্তকালের পথযাত্রী এই সুকান্ত সেন ভিক্ষাপাত্র ধরতে যায় সৃষ্টিকর্তার হাতের মোটা কাজের এক পরম নমুনা অনুভা সেনের কাছে। যে অনুভাকে রক্ত মাংসের অতীত এক শাশ্বত নারী রূপে কল্পনা করার কথা কল্পনাই করা যায় না, যে অনুভাকে নিয়ে স্বপ্নের জাল রচনা করা যায় না, তাই বলে অনুভা কি ফেলনা মেয়ে? মোটেই না। বউ হিসেবে আদর্শ বউ, গৃহিণী হিসেবে অতুলনীয়া, হাসি খুশি, প্রবলা, প্রগলভা, চতুর, নিপুণা, বেশ একখানি শাসালো প্রাণের মেয়ে অনুভা স্যাঁতস্যাঁতে নয়, খটখটেও নয়, দিব্যি ভরাভর্তি মেয়ে। অনুভা রাঁধতে ভালোবাসে, রাজ্যের রান্নার বই দেখে দেখে রান্না শিখতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে, সেলাই করতে ভালোবাসে, পশম বুনতে ভালোবাসে, ঘর বাড়ি সাজাতে গোছাতে ভালোবাসে, লোক লৌকিকতায় 10-এর দরবারে মুখ রাখতে ভালোবাসে, ছেলে মেয়েদের আদর করতে আর শাসন করাতে ভালোবাসে, ঝি বকতে ভালোবাসে, সমগ্র সংসারটার উপরই একচ্ছত্র দাপট করতে ভালোবাসে। আসলে অনুভা তার এই সংসারটাকেই অতিমাত্রায় ভালোবাসে, প্রতিটি জিনিসপত্র, বাসন বসন আসবাব আদি সব। এ সংসারের এক টুকরো অপচয়েও ওর বুক ফাটে, এতটুকু বিশৃঙ্খলাতেও ওর মেজাজের সুর কাটে। অনুভা তার প্রবল উপস্থিতি দিয়ে নিজেই নিজের এই সংসারটাকে এমন ভরিয়ে রাখে যে সেখানে কোনো শূন্যতা উঁকি মারবারও অবকাশ পায় না। বড় সংসার নয়, 2টো ছেলে মেয়ে আর নিজেরা, তবু অনুভার মুহূর্তকাল অবসর নেই। অনুভা চরকির মতো ঘুরে বেড়াচ্ছে ভোর থেকে রাত্রির, অর্থাৎ দৈনন্দিনের অলাত চক্রে আবর্তিত এই সংসারটাই অনুভার কাছে জীবনের আর কোনো মানে অনুভার জানা নেই। বেঁচে থাকাটা ওর কাছে কেবলমাত্র দৈহিক অর্থে স্পষ্ট, আয়ুটা হাতে থাকাই অনুভার কাছে বাঁচা। অনুভা কোনো দিন অকারণ বিষণ্ণ হতে জানে না, গভীর রাত্রে জেগে উঠে জানালার শিক ধরে চুপ করে দাঁড়িয়ে থাকার কথা ভাবতে জানে না। অনুভা যদি হঠাৎ কোনো দিন সুকান্তকে লুকিয়ে আটপৌড়ে শাড়িটা পাল্টে নিয়ে মুখে পাউডারের পাপ আর চুলে চিরুনি বুলিয়ে শৌখিন ব্যাগটাকে হাতে ঝুলিয়ে চুপি চুপি বেরোতে গিয়ে ধরা পড়ে যায়, আরে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে দারুণ চটে ওঠে। কিছুতেই ভাবা যাবে না, মানে চেষ্টা করেও ভেবে ওঠা যাবে না অনুভা লুকিয়ে তার কোনো বাল্যপ্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে। অবধারিত সত্য যে অনুভা চুপি চুপি কিছু কেনাকাটা করতে যাচ্ছে, হয়তো রাত্রের রান্নার মেনুতে কিছু বাহার কাটতে, হয়তোবা সকলের চায়ের টেবিলের অবশ্য প্রয়োজনীয়ের তালিকার ঘাটতি পূরণ করতে। অনুভার মধ্যে রস আছে, রং আছে, জেল্লা আছে, আকর্ষণও আছে, নেই শুধু রহস্য। সুকান্তর জীবনে অনুভা যেন একখানা আদ্যন্ত পড়ে ফেলা সস্তা মার্কা উপন্যাস। পড়তে পড়তে কোনো একটুক্ষণও পড়া বন্ধ রেখে চুপ করে বসে থাকতে ইচ্ছে করে না। পড়ে ফেলার শেষে আপন জীবনের অকিঞ্চিতকরতার কথা মনে করে নিঃশ্বাস পড়ে না। কতই বা বয়স হয়েছে অনুভার, কিন্তু এই বয়সেই রীতিমতো পাকা গিন্নি হয়ে উঠেছে সে।
অনুভা শিশি, বোতল, টিন, কৌটো আর পুরনো কাগজ বেচে। খবরের কাগজের মাসকাবারি দাম মেটায়। অনুভা পুরনো জামা কাপড় দিয়ে বাসন কেনে, সংসারের খরচ বাঁচিয়ে সংসারেরই এটা ওটা করে ফেলে সুকান্তর কাছে বাহাদুরি দেখায়। অনুভা সাবান কেচে আর ইস্ত্রি করে ধোবার খরচ বাঁচায়। রান্নার লোকটা নেহাত সুকান্তর পুরনো সংসারের আমলের, তাই তাকে ছাড়িয়ে দিতে পারে না। তবে প্রতি মুহূর্তে তাকে বুঝিয়ে ছাড়ে, তাকে ছাড়ানোর ক্ষমতা ধরে অনুভা। এ রান্না যে সে হেলায় চালাতে পারে এমন অহংকার প্রতিটি ভঙ্গিতে। অনেক তুতো দেওর আর নন্দাই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে অনেক পাড়ার ছেলে অনুভার গুণগ্রাহী। কিন্তু এমন কপাল কোনোদিন হবে না সুকান্তর যে তাদের কারুর উপর ঈর্ষা পোষণ করতে পারে। কিন্তু এই নিয়ে কি সুকান্ত কোনোদিন ভয়ানক একটা হতাশা অনুভব করেছে? ঠিক আজকের এই মুহূর্তটার আগে কই? সুকান্ত হয়তো কখনো কোনো সময় অনুভার বস্তুমোহের তুচ্ছতার দিকে তাকিয়ে মনে মনে করুণা অনুভব করেছে। অনুভার চিত্তের তারল্য দেখে মনে মনে হেসেছে। তাতে এসে যায়নি কিছু। খাওয়া পড়া অফিস যাওয়ার মতোই দাম্পত্য জীবনটা সাধারণ অভ্যাসের ছকে বাঁধা হয়ে গেছে, এবং এই অভ্যাসটাই অনুভার কাছে মস্ত দামি জিনিস। এটাকেই ও ভালোবাসা ভাবে, পোশাকি নামে প্রেম ভাবে। সুখী হবার রীতিমতো একটি ক্ষমতা আছে অনুভার, অথচ সুখীদের প্রতি সুকান্তর চিরকালের অবজ্ঞা। সুকান্তর মতে কেবলমাত্র নির্বোধরাই সুখী হতে পারে। তবু কোথাও কিছু আটকায় না, কোথাও কিছু আটকায়ও নি। সুকান্ত দিব্যি একটি গৃহপালিত সুখী জীবের ভূমিকায় চালিয়ে আসছে। সুকান্ত তার শুধু কেরানিত্ব নিয়েও সর্বদা হতাশ নিঃশ্বাস ফেলছে না। তবে দৈবাৎ কখনো পাশের চেয়ারের কারোর ইনক্রিমেন্ট হলে দু একটা দিন গুম হয়ে থাকে, অথবা বস তার কাজে সন্তুষ্ট এই খবরটা হঠাৎ কোনো দিন কানে এলে কয়েকটা দিন উৎফুল্ল থাকে। কিন্তু এই অভ্যস্ত তুচ্ছতার খোলসটা থেকে কি হঠাৎ মুক্তি নেবে সুকান্ত? জীবন আর দৈনন্দিনের জীবনের মধ্যকার অসীম পার্থক্য পরিমাপ করতে বসবে? হয়তো তাই। হয়তো কোথাও ভয়ঙ্কর কিছু পরিবর্তন ঘটে যাবে। সেই পরিবর্তনের পদধ্বনি শুনতে পাচ্ছে সুকান্ত তার রক্তের মধ্যে, তার চেতনার মধ্যে। সেই পরিবর্তিত সুকান্ত তাহলে আর এই চার দেওয়ালের মধ্যে আটকা থেকে ছকে বাঁধা খোপে খোপে পা ফেলে ফেলে চলবে না। আর বাজার করবে না, অফিস যাবে না, ছেলে মেয়েদের পড়া বলে দেবে না, বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে বসবে না, অনুভার সঙ্গে কথা বলবে না, মাঠে মন্দিরে বহির্বিশ্বে কোথাও গিয়ে পড়ে থাকবে না। এমন অদ্ভুত পরিচিতি খোলসটাকে গায়ে এঁটে নিয়ে ঠিকই চলবে ছকে বাঁধা খোপে খোপে পা ফেলে ফেলে। শুধু প্রতি মুহূর্তে অনুভব করবে এটাই সুকান্ত নয়, এটা একটা খোলস, একটা পোশাকি জামা। শুধু বিধাতার মোটা কাজের পরম নমুনা ওই অনুভা সেনের কাছে সুখ খুঁজতে তার দরজায় ভিক্ষাপাত্র ধরতে যাবে না। কারণ সুকান্ত হঠাৎ টের পেয়ে গেছে সুকান্তর বিধাতা সুকান্তর কাছে মস্ত একটা শর্তভঙ্গ করেছেন। তাকে যা দেবার কথা ছিল না, দেননি। সুকান্ত সেই না দেওয়া বস্তুটি নিজেই আহরণ করে নেবে, জীবনের যথার্থ মানে আবিষ্কার করবে। ভাবতে কৌতুক অনুভব করছে সুকান্ত, অথচ বাহিরে থেকে কেউ বুঝতে পারবে না সুকান্ত নামের লোকটা আসলে সেই লোক নেই। বুঝতে পারবে না ওর এই এতদিনের জানা জীবনটা সম্পর্কে ওর আর কোনো মূল্যবোধ নেই। সেই জীবনটা ওর কাছে এখন একটা পরিত্যক্ত শবদেহের মতো। বাহিরে থেকে কেউ ধরতে পারবে না, অথচ সুকান্তর আকাশ পাতাল বদলে গিয়ে অন্য আর একজন হয়ে গেছে। এটা ভাবতে অনাস্বাদিত একটা আনন্দের স্বাদ পেল সুকান্ত। আর আমাকে সুখ খুঁজতে বাহিরের জগতের দরজায় হাত পাততে হবে না। আত্মোপলব্ধির এই ক্ষণিক অনুভূতিটুকুই আমাকে ক্রমশ উপলব্ধির অমৃত লোকের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভাবতে কি গভীর আনন্দ! সুকান্ত লোকটা কেবলমাত্র একজন স্ত্রীর স্বামী নয়, সন্তানের পিতা নয়, সংসারের কর্তা নয়, নয় একটা সরকারি অফিসের কেরানি। সুকান্ত আরও কিছু, সুকান্ত অন্য কিছু।
ভাবতে ভাবতে কতক্ষণ যেন কেটে গেল। বাড়িটা নিশ্চুপ, কোথাও কারো সাড়া নেই। সুকান্তর ঘুম আসছিল। সুকান্ত খুব অবসন্নতা বোধ করল। সেই অবসন্নতার সঙ্গে একটা নিবিড় গভীর বিষণ্ণতা যেন গ্রাস করতে এলো সুকান্তকে। চাপ চাপ বিষণ্ণতা, কারণ সুকান্ত এখন তার পায়ের কাছে আপন সব দেহটাকে পড়ে থাকতে দেখতে পাচ্ছে। সুকান্ত নিজেই ওকে হত্যা করেছে। এই পরিত্যক্ত শবদেহটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ খুব মন কেমন করে উঠল সুকান্তর। আরও বিষণ্ণতা, আরও বিষণ্ণতা। দম বন্ধ করে দেওয়া এই বিষণ্ণতার জাঁতাটা যেন সুকান্তকে চাপতে চাপতে নিঃশেষে পিষে ফেলতে চাইছে। সুকান্তকে একটা অজানা অন্ধকার গহ্বরে ঠেলে ফেলে দিতে চাইছে। সুকান্তর জীবনের সব সুখ, সব স্বাদ, সব রং কেড়ে নিতে চাইছে। সুকান্ত হাঁপিয়ে উঠল। সুকান্ত ওই জাঁতাটার তলা থেকে বেরিয়ে আসতে চাইল। সুকান্ত আবার ওই শবদেহটার মধ্যে ঢুকে যেতে চাইল। সুকান্ত কাউকে ডাকতে চেষ্টা করল, গলা দিয়ে চট করে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ তীব্র তীক্ষ্ণ ধারালো ছুরি সুকান্তর বন্ধ চোখে এসে বিঁধল। ভয়ঙ্কর একটা কোলাহল উঠল বিশ্ব চরাচর উতাল করে। সেই ছুরি আর সেই শব্দ টুকরো টুকরো করে কেটে ফেলল একটা নতুন জন্ম নেওয়া সত্তাকে। অনুভা একটা টর্চ হাতে করে ঘরে ঢুকছে। অনুভার অন্য হাতে একটা শব্দমুখর ট্রানজিস্টার। টর্চের আলোর এক ঝলক অনুভার মুখেও পড়ল একবার। সে মুখ খুশিতে উজ্জ্বল, আত্মগরিমায় উদ্ভাসিত। সেই গরিমা ভরা গলায় বলে উঠল অনুভা, দেখছো, সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কি একখানা মাল সওদা করে ফেললাম। কারেন্টের অভাবে অভাবে রেডিওটা তো প্রায় বাতিলের দরে পড়ে থাকে। সারাদিন ধরে কত ভালো ভালো অনুষ্ঠান হয়ে যায়, কিচ্ছু শুনতে পাই না। গত পরশু দিনকে নাকি রক্তের স্বাক্ষর বলে একটা নাটক হয়ে গেছে, দারুণ। নিপাদি বলছিল বহুদিন নাকি আকাশবাণীতে এরকম একখানা মারকাটারি নাটক হয়নি। ওদের ট্রানজিস্টর আছে তাই শুনছে, আমার আর শোনা হলো না। যাক, এবার থেকে আর কিচ্ছুটি ফসকাচ্ছি না। গাঁক গাঁক করে বাজছে যন্ত্রটা, তবু অনুভার আহ্লাদে গলে পড়া গলার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। শঙ্করকে বলে রেখেছিলাম ওর সঙ্গে নাকি কোনো দোকানের কি চেনা আছে, ওকে ডিসকাউন্ট বেশি দেয়। অবশ্যই নিজের জন্যে বলে কিনতে হয়, তা আমি ওকে বলে দিয়েছিলাম। অনুভার কণ্ঠে খুশির আর বাহাদুরির জলতরঙ্গ। বলে দিয়েছিলাম, তা এতে তোমার অনৃত ভাষণের পাপ লাগবে না ভাই। বৌদির জিনিস আর তোমার জিনিস কি আলাদা? উফ, এই ইচ্ছে কি আজকের? কবে থেকে যে টাকা জমাচ্ছি। সন্ধে থেকে শঙ্করদের বাড়ি গিয়ে বসেছিলাম, পাছে অন্ধকার বলে আজ আর দিতে না আসে। আজ আনার কথা ছিল তো। সুকান্ত বলে ওঠে, কত নিল? কিন্তু যন্ত্রের আওয়াজটাকে ছাপাতে পারল না। অনুভা ওটার কান মুচড়ে একটু কমিয়ে দিয়ে বলল, কি বলছো? বলছি কত নিল। অনুভা অন্ধকারেই স্বরের হিল্লোল তুলে বলল, বলবো কেন? আবার তক্ষুনি বলল, এখন 175 দিতে হয়েছে, এরপর মাসে মাসে 15 টাকা করে। ইনস্টলমেন্টে একটু বেশি পড়ে যায়, কি আর করা, একসঙ্গে সব টাকাটা জমিয়ে তো কোনো জন্মেও হবে না। বাবা, হলো শেষ পর্যন্ত। কবে থেকে যে এই দিনটির স্বপ্ন দেখছি। তার মানে অনুভাও স্বপ্ন দেখতে জানে। রিঙ্কু খোকার সাড়া নেই যে। আর বলো না, আজই ওরা বাড়ি নেই। দেবুদের শিশু সঙ্গে কি একটা ফাংশন হচ্ছে, নিয়ে গেছে ওদের। টর্চটা দু একবার জ্বালিয়েই আবার নিভিয়ে দিয়েছে অনুভা। আবার যে অন্ধকার সেই অন্ধকার। তবু সুকান্তর মনে হয় অনুভা সুকান্তকে কোনো এক অজানা অন্ধকারের পাতাল গহ্বর থেকে টেনে তুলে নিয়ে এলো। অনুভার কাছে ভারী কৃতজ্ঞতা বোধ করল সুকান্ত সেন। বাঁচা গেল, বাঁচা যাবে, আবার সেই পরিচিত পরিচয়ের মধ্যে স্বস্তি হয়ে বসতে পারা যাবে। একটা হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার আনন্দ অনুভব করল সুকান্ত। হাত বাড়িয়ে সেটাকে হাতের মুঠোয় চেপে ধরে বলল, খুব বাহাদুর মেয়ে, এই বাজারে সংসার খরচা চালিয়ে।
একেই নিশ্ছিদ্র অন্ধকার, তাই ছেলে মেয়ে বাড়িতে নেই। অনুভা নিশ্চিন্ত চিত্তে বরের কাছে সরে এসে বেশ ঘন হয়ে বসে। অনুভার ভরন্ত শরীরের ভরাটি স্পর্শটুকুর উত্তাপ অনুভব করে সুকান্ত নিচু গলায় বলে, ব্যাপারটা কি, কোলে এসে বসতে চাও নাকি? অনুভা লেশমাত্র লজ্জা না পেয়ে বলে, চাই তো, আজ আমার যা আহ্লাদের দিন, কোলে বসে শুনলেই ষোলকলা পূর্ণ হয়। উফ, কতদিন যে বিবিধ ভারতীটা ভালো করে শোনা হয়নি, কত কি হয়ে যায়। শব্দটা আবার বাড়িয়ে দেয় অনুভা। দুজনে ঘন সন্নিবিষ্ট হয়ে বসে বিবিধ ভারতীর ধুমধাড়াক্কা গান শুনতে থাকে।